সেই সময় সেখান থেকে বেরিয়ে আসে একটা কালো মুখ। তার চোখ দুটো জ্বলজ্বল করছে, আর সাথে সাথেই একটা বিকট। চলো রতনদা, আজ আরো একটু জঙ্গলের ভিতরের দিকে গিয়ে ওই কুমির মরা নদীতে জাল ফেলি। না রে মদন, আজ আমরা সেটুকু মাছ পেয়েছি, তাই অনেক। চল এবার ফিরে যাই। দূর দূর, এই কটা মাছে আর ক টাকা হবে? চলো না, ওই কুমির মরা নদীতে একবার জাল ফেলি চলে আসবো। আরে বেশি লোভ ভালো নয় রে। এই মদন, চল না ফিরে যাই। কিন্তু মদন কোনো কথা শোনে না, সে আরও এগোতে থাকে। তখনই হঠাৎ রতনের চোখে পড়ে, আরে ওটা ওই গাছের আড়ালে কি দাঁড়িয়ে? কালো বাঘ! ও যে বনবিবির কালো বাঘ। মদন ফিরে আয়, বনবিবির কালো বাঘ দেখা দিয়েছে, সতর্ক করছে, আর এগোসনি, বিপদ হবে। তোমার ওই গল্প কথা রাখো তো রতনদা, আমাকে মিথ্যে ভয় দেখিয়ে লাভ নেই। তুমি না যাও না যাবে, আমি চললাম। এই কথা বলে মদন আরও এগিয়ে যায়। আর তারপরেই দেখা যায় দুটি বাঘ নদী সাঁতরে দ্রুত মদনের নৌকার দিকে ধেয়ে আসছে। আর সাথে সাথেই মদন, এটা তো মদনের গলা। মদন, মদন! কিন্তু মদনের আর কোনো সাড়া পাওয়া যায় না। তারপর রতন দ্রুত নৌকা নিয়ে গ্রামের দিকে ফিরে আসে। ওগো, কে কোথায় আসো গো? মদন এনে যে বাঘে খেলো। এ কি কইছেন গো দাদা? হায় গো হায়, এ আমার কি সর্বনাশ হলো গো! এর বেশ কিছুক্ষণ পর সবাই ধরাধরি করে একটা সাদা কাপড়ে ঢাকা দেহ এনে গ্রামের বনবিবির থানে রাখে। এ কি হইল মা? আমি তোমার পূজার কোনো ত্রুটি রাখিনি, তাহলে এমন সর্বনেশ কেনে হলো মা গো? তুমি টুটি রাখনি ঠিক, কিন্তু মদন জঙ্গলের নিয়ম ভেঙেছে। বেশি নোপ করতে গিয়েছিল, তারই শাস্তি ওকে পেতে হলো। এই ঘটনার পর কেটে যায় 18টা বছর। একদিন সকালবেলা, হলো আসবে আসবে, সেলি তোর এখনই আইসে পড়বে। কখন থেকে শুধু ঘর আর বাইর করতিছে গো। ঠিক সেই সময় তাদের বাড়ির উঠানে পীযূষ এসে দাঁড়ায়। মা, কেমন আছো মা? আমায় চিনতে পারছো? খোকা, আমার খোকা, তুই কত বড় হয়ে গেছিস বাবা, কত বড় হয়ে গেছিস। কত বছর পর দেখছি তোকে। তুমি কেমন আছো ঠাকুমা? এখনো আগের মতো হাঁটাচলা করতে পারো? কত বছর পর দেখছি তোকে। আয় বাবা, আমার পাশটাতে বস। কি করব বলো? তোমরাই তো আমাকে শহরে পড়াশোনা করতে পাঠিয়ে দিলে পিসির কাছে। স্কুল শেষ করে এবার কলেজে ভর্তি হব, দেশের বাইরে চলে যাব। তাই তো পিসি বললে, যা গিয়ে মা ঠাকুমার সাথে দেখা করে আশীর্বাদ নিয়ে আয়। ও পিসি বলল বলে? কেন, তোর মাকে দেখতে ইচ্ছে করেনি? করবে না কেন? কতবার তো তোমাদেরকে শহরে আসতে বলেছিলাম, তুমিই তো যাওনি। একা যেতে পারবে না, এখানে ছেড়ে ওখানে গিয়ে মানিয়ে নিতে পারবে না। থাক বাসা, এখন মান অভিমান থাক। আগে কিছু মুখে দে, একটু বিশ্রাম কর। এরপর পীযূষ বিকেলবেলার দিকে সুন্দরবনে তাদের ঝড়খালি গ্রামের আশপাশটা ঘুরে দেখতে বেরোয়। তুমি আমাদের মদনের সেলিনা? ঠিক চিনেছি, কেমন শহরের বাবুটি হয়ে গেছো। কিন্তু আমি আপনাকে চিনতে পারিনি। আসলে বাঘের কারণে বাবা মারা যাবার পর অনেক ছোটবেলায় গ্রাম ছেড়ে চলে গেছিলাম, তো তাই কাউকেই মনে নেই। তা তো বটেই, তা তো বটেই। তা গ্রাম ঘুরতে বেরিয়েছো বুঝি? তাই এত বছর পর এই গ্রাম কেমন দেখতিছো? কেমন আর দেখবো, চতুর্দিকে ভাঙা রাস্তা, কাদা, নোংরা, আর কটা ছোট ছোট কুঁড়ে বাড়ি। কি আর আছে এখানে দেখার মতো? এরই নাম গেরাম, বুঝেছো? এরই নাম গেরাম। কালকে আমি জঙ্গলে মধু পাড়তে যাব,
আমার সাথে যাবে নাকি? সেদিন রাতের বেলা মদনের বউ তার ছেলে পীযূষকে যখন খেতে দেয় তখন আয় বাবা, ভাত বেরিয়েছি, খাবি আয়। এসব কি খাবার? ভাত, আলু সেদ্ধ, আর ওটা কি? কি বিচ্ছিরি দেখতে। কি বলছিস বাবা? গরিবের ঘরে এর থেকে বেশি আর কি থাকবে? কেন রে, শহরে তোর পিসি বুঝি রাতে ভাতের বদলে অন্য কিছু খেতে দেয়? আর এটা এটা সুনো মাছের সরসরি, খেয়ে দেখ না, খুব ভালো লাগবে। না না, আমি এসব খাবো না। আমাকে একটু বাটার দাও, আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়ে নিচ্ছি। ওসব মাখন তো ঘরে নেই বাবা। ঠিক আছে, তুই বস, আমি পাশের বাড়ি থেকে একটু ঘি চেয়ে নিয়ে আসি। এরপর মদনের বউ পাশের বাড়িতে চলে যায় পীযূষের জন্য একটু ঘি চেয়ে আনতে। তারপর রাতের খাওয়া দাওয়া হয়ে গেলে খোকা, তুই এই খাটের উপর শুয়ে পড়, আমি আর ঠাকুমা এই মেঝেতেই শোবো। সে কি, এই ঠান্ডায় আমি একা খাটে শোবো আর তোমরা মেঝেতে শোবে? না না, তা হয় না। এখানে দেখছি সব কিছুতেই বড় অব্যবস্থা। আমি পিসিকে বলেছিলাম আমি যাব না গ্রামে, তবুও আমাকে জোর করে পাঠালো। এই কথা বলে পীযূষ কিছুটা বিরক্ত হয়ে খাটে গিয়ে চাদর চাপা দিয়ে শুয়ে পড়ে। আর পরের দিন সকাল হতেই কে রে মদনের বেটা, ঘুম থেকে উঠেছিস? আমার সঙ্গে মধু পারতি যাবি নে? সূর্যি যে মাথার উপরে উঠলো রে। সে কি দাদা, আপনি খোকাকে নিয়ে জঙ্গলে মধু পাড়তে যাবেন? না না, ও যাবেনি। না না, আমি যাব। আমার এই ঘরে বসে বসে আর ভালো লাগছে না। আমি একটু জঙ্গল থেকে ঘুরে আসতে চাই। ভয় নেই গো মদনের বউ, এই যাব। আগে বনো বিবির পুজো দিয়ে তারপর জঙ্গলের সামনে ব্যাগে ঘুরে যদি মধু পাই ভালো, না হলে ফিরে আসবো খুন। এরপর পীযূষ রতনের সঙ্গে জঙ্গলের দিকে চলে যায়। তারপর এক জায়গায় দাঁড়িয়ে রতন গাছ থেকে কিছু বনফুল তুলে নেয়। জঙ্গলে মধু পাড়তে যাচ্ছ, তার জন্য বুনো ফুল তুলছো কেন? এই ফুল দিয়ে আগে বনো বিবির পুজো দিব, তারপর তো জঙ্গলের ভেতরে যাব মধু সংগ্রহ করতে। কালী, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী অনেক পুজোর নাম শুনেছি। এই বনবিবির পুজোটা আবার কি? খোকার দেখছি ছোটবেলার কথা কিছুই মনে নেই। বনবিবি হলো জঙ্গলের দেবী, তাকে পুজো দিয়ে তার অনুমতি নিয়ে তবে তো জঙ্গলে যেতে হয়। এই জঙ্গলের অনেক নিয়ম আছে বাবা, বুঝলে? এরপর রতন খুব ভক্তি ভরে বনবিবির পুজো দেয়, প্রার্থনা জানায়। তারপর জঙ্গলের গভীরে প্রবেশ করে। শোনো খোকা, তুমি কিন্তু অযথা গাছের ডাল ভাঙবেনি, গাছের পাতা ছিঁড়বেনি। জানো তো, গাছেরও পেরান আছে, তাদেরও কষ্ট হয়। এটাও কি তোমাদের জঙ্গলের নিয়ম? নিয়ম বয় কি, এই জঙ্গলে আমরা অহেতুক কেউ কাউকে আঘাত করি না, জিনিসের অপচয় করি না। জীবন ধারণ করার জন্য যতটুকু প্রয়োজন আমরা ততটুকুই সংগ্রহ করি। প্রয়োজনের অতিরিক্ত কিছু করলেই তা হয় বনবিবির নিয়ম বিরুদ্ধ। তা এখানেই থামলে যে, আর এগোবে না? চলো আর একটু জঙ্গলের ভেতরে যাই। তুমি এই গাছের গোড়াতেই দাঁড়াও, আমি গাছের উপরে গিয়ে দেখি চাকটা কত বড় হয়েছে, মধু তেমন পাওয়া যাবে কিনা। এই কথা বলে রতন তর করে গাছে উঠে যায়। আর পীযূষ গাছের গোড়ায় দাঁড়িয়ে থাকতে থাকতে উফ, পিঁপড়েটা কি জোর কামড়ালো, বিরক্তিকর। এখানে এভাবে একলা একলা দাঁড়িয়ে থাকতে আর ভালো লাগছে না। এই কথা বলেই পীযূষ মটাস করে একটা গাছের ডাল ভেঙে নেয়। সেটা একটু এদিক ওদিক নাড়ানাড়ি করে ফেলে দেয়। তারপর আবার একটা গাছের ডাল ভাঙে। ঠিক তখনই কিছুটা দূরের একটা ঝোপ কেমন যেন নড়ে ওঠে। ওই ঝোপটা কেমন নড়ে উঠলো না? নিশ্চয়ই ওখানে কোনো ছোটখাটো জন্তু লুকিয়ে আছে। এই কথা বলে পীযূষ সেই ঝোপের দিকে এগিয়ে যায়, কিন্তু সেখানে গিয়ে সে কিছুই দেখতে পায় না। আরে, এখানে তো কিছুই নেই। নিশ্চয়ই কোনো ছোটখাটো জন্তুই ছিল, আমার ভয়ে পালিয়েছে। এই কথা বলে পীযূষ সেই ঝোপ থেকে আরও একটা গাছের ডাল মটাস করে ভেঙে নেয়। তারপর সুন্দরবনের জঙ্গলের গহীনে আপন মনে এগোতে থাকে। ঠিক তখনই পীযূষ লক্ষ্য করে সামনের আরও একটা ঝোপ একটু যেন বেশি দুলে উঠল।
দেখি তো কে ওই ঝোপের মধ্যে লুকিয়ে রয়েছে। আমাকে ভয় দেখানো, নিজেই ভয় পেয়ে পালিয়ে যাচ্ছে আর ঝোপ নাড়িয়ে নাড়িয়ে আমাকে ভয় দেখানো হচ্ছে। পীযূষ সেই ঝোপটার দিকে এগোতে যাবে, ঠিক সেই সময় সেখান থেকে বেরিয়ে আসে একটা কালো মুখ। তার চোখ দুটো জ্বলজ্বল করছে আর সাথে সাথেই একটা বিকট বাঘ! এ যে কালো বাঘ! এটাই কি তাহলে সেই বনবিবির কালো বাঘ, যে বাঘের গল্প রতন কাকা শোনাচ্ছিল? মা, মা আমাকে বাঁচাও মা! ঠিক তখনই একটি সাদা শাড়ি পরা বউ সেই বাঘটির সামনে আসে। থাক, ওকে এক্ষুনি শাস্তি দেওয়ার দরকার নেই। কিন্তু ওই কালো বাঘটি গর্জন করতে করতে পীযূষের দিকে এগোতে থাকে। পীযূষ ওই দৈত্যাকার কালো বাঘ দেখে এতটাই ভয় পেয়ে যায় যে সে জ্ঞান শূন্য হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। হ্যাঁ, আমি জানি ও বনবিবির নিয়ম মানেনি, তবে এই জঙ্গল সম্পর্কে ওর সম্পূর্ণ জ্ঞান নেই। এবারের মতো ওকে ক্ষমা করে দেওয়া হোক। এরপরে অপরাধ করলে ও উচিত সময়ে উচিত শিক্ষা পাবে। এরপর যখন পীযূষের জ্ঞান ফিরে আসে তখন সে দেখে সে তার ঘরে বিছানায় শুয়ে আছে। আমি কোথায়? তুমি কোথায় মানে? তুমি তোমার মায়ের ঘরে বিছানায় শুয়ে আসো। আজ খুব বাসন বেঁচে গেছো। তোমায় বলেছিলাম গাছের গোড়ায় চুপটি করে দাঁড়িয়ে থাকতে, সেখানে তুমি। আজ আমি ঠিক সময় না পৌঁছলে এতক্ষণ তুমি যে বাঘের পেটে চলে যেতে। না না, আপনি নন। সেই সাদা শাড়ি পরা বউটি কোথায়? সেই তো আমাকে বাঘের কাছ থেকে বাঁচিয়েছে, বাঘটাকে আমাকে আক্রমণ করা থেকে আটকেছে। সাদা শাড়ি পরা বউ মানে কে এলো তোর সাথে সেখানে? এরপর পীযূষ সেই সাদা শাড়ি পরা বউটির বর্ণনা দিতে থাকে আর সবকিছু শুনে, ওরে, ও আর কেউ না, উনি বনবিবি। আজ যে তোকে বনবিবি রক্ষা করেছেন রে, তিনি স্বয়ং এসেছিলেন তোকে রক্ষা করতে। জয় জয় বনবিবির জয়, জয় বনবিবির জয়। তারপর পীযূষ সকলের সাথে সেই বনবিবির থানে গিয়ে মন থেকে ভক্তি ভরে পুজো দেয়। তারপর ঠাকুমা আর মাকে প্রণাম করে তাদের সুন্দরবনের ঝড়খালি গ্রাম থেকে আবার কলকাতা শহরে ফিরে আসে। আপনি কি জানেন সুন্দরবনের অফিসিয়াল কার্টুন চ্যানেলে আপনার নামও থাকতে পারে? আজকের লাকি ড্রয়ে নির্বাচিত নামগুলি হলো সাগর, স্বাধীন, হরিশ, লক্ষ্মী, সূর্য, তানিশ, মাবিয়া, বসিস, মাহি, রাতুল, কার্তিক, তুবা, বিপুল, শ্রীময়ী, মারিয়াম। আপনার নামও যদি সুন্দরবন কার্টুন চ্যানেলে দেখতে চান তাহলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে তারপর আপনার নাম কমেন্টে লিখে দিন। আর আরও একটি রহস্যময় সুন্দরবন জঙ্গলের বাঘের কার্টুন, ভূতের কার্টুন দেখার জন্য স্ক্রিনের উপরে আসা ভিডিওটি চালিয়ে দেখতে থাকুন। ওই ভিডিওতেও আপনার নাম লিখতে ভুলবেন না।